গল্পের নাম সরি আম্মাজান। এটা গল্পের দ্বিতীয় পর্ব ও শেষ। এসআই শাহরিয়ার গভীর কৌতূহল নিয়ে মহসিনের দিকে তাকিয়ে আছেন। তার ঠোঁটের কোণে এখনও হাসির রেখা লেগে আছে। তবে তিনি মহসিনকে কোনো প্রশ্ন না করে আচমকা সাজুকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, এইসব কি বলছো তুমি? ওনার মা কিছুক্ষণ আগেই মারা গেছেন। এমন অবস্থায় তাকে সন্দেহ করে মানসিক কষ্ট দেওয়া কি ঠিক হবে? সাজু কোনো কথা না বলে নীরবে একবার মহসিনের দিকে তাকায়, আবার কল্পনার দিকে। কল্পনার সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটি দ্রুত মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। শাহরিয়ার আবার বললেন, ধরো খুনটা করেছে অন্য কেউ। তদন্ত শেষে যদি সত্যি তাই প্রমাণিত হয়, তখন আমাদের অনুশোচনা হবে, কারণ এমন মর্মান্তিক মুহূর্তে আমরা তাকে তার মায়ের খুনে সন্দেহ করেছি। এটা নিতান্তই অন্যায়। সাজু চাইলেই এর জবাব দিতে পারত, কিন্তু শাহরিয়ার তার পরিচিত কেউ নয়। সে তার বন্ধু নোমানের ফুফাতো ভাই। শাহরিয়ারের প্রকৃত স্বভাব সম্পর্কে সাজুর কোনো ধারণা নেই। এ পরিস্থিতিতে তর্ক বিতর্কে সময় নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছু হবে না। রাত ক্রমশ গভীর হচ্ছে। আশেপাশের মানুষজনও কমতে শুরু করেছে। চারপাশে নীরবতার চাদর যেন ধীরে ধীরে ঢেকে দিচ্ছে সবকিছু। সাজু ধীর কণ্ঠে বলল, মহসিনের সঙ্গে আপনি এবং আমি আলাদা আলাদা কথা বলেছি, তাই না? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? শাহরিয়ারের কণ্ঠে বিস্ময়। সাজু তখনও গভীর মনোযোগে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তার চোখে এক অদ্ভুত শান্ত অথচ দৃঢ়তার ছাপ স্পষ্ট। সাজু বলল, মহসিনের ছোট মামি আর ওই কল্পনা মেয়ের কাছে আমরা ঘটনা জিজ্ঞেস করি। সবার বক্তব্য এক হলে বোঝা যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যা, তাই না? বোকার মতো কথা বলো কেন? মানলাম তারা প্ল্যান করে কাজটা করেছে। যদি সত্যি সত্যি এরা প্ল্যান করে, তাহলে তো মহসিনের বক্তব্যটাও প্ল্যানের মধ্যে থাকবে, তাই না? তর্ক করতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু সাজি সংক্ষেপে বলল, প্ল্যান করে এত বড় গল্প সাজানো যায় না। যদি এটাও সাজানো হয়, তাহলে এরা দুজন একই গল্প বলতে গেলে তখন কিছু একটা ভুল করবে। শোনো সাজু, আজকে আমরা আর কাউকে কিছু জিজ্ঞেস করব না। এরা কেউ পালিয়ে যাচ্ছে না। সাজু থমকে গেল। মুখে কিছু না বললেও তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। শাহরিয়ার পা বাড়াতেই শান্ত গলায় বলল, আমি অন্তত কল্পনা আর তার শাশুড়ির সঙ্গে কথা বলতে চাই, তারপর এখান থেকে যাব। আমাকে এইটুকু সুযোগ দিন, না হলে রাতে একটুও ঘুমাতে পারবো না। শাহরিয়ার কয়েক সেকেন্ড ভেবে নিলেন। আজ এই বাড়িতে একটি খুন হয়েছে, চারপাশে তাই এক অদ্ভুত থমথমে পরিবেশ। শেষে মাথা নেড়ে সম্মতি জানিয়ে মালেক মুন্সির দিকে এগিয়ে গেলেন। সাজের সুযোগ পেয়ে কল্পনা ও তার শাশুড়ির দিকে এগিয়ে গেল। তাদের মুখোমুখি দাঁড়িয়ে একই প্রশ্ন করল, সকালে ঢাকা স্টেশনে আপনাদের প্রথম দেখা হয়েছিল, তাই না? কল্পনা শাশুড়ি কিছু বলার আগেই কল্পনা জবাব দিল, হ্যাঁ, স্টেশনে, ছবি তোলার সময়। কল্পনার কণ্ঠের দৃঢ়তা দেখে সাজু একটু থামল। এরপর বলে উঠল, পরবর্তী প্রশ্নের উত্তর আপনিই দেবেন। সে কল্পনার শাশুড়ির দিকে ইঙ্গিত করল। কল্পনা কিছুটা বিরক্ত হয়ে বলল, মা মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। ওনাকে হয়রানি করবেন না প্লিজ। আমরা দুজন তো সবসময় একসঙ্গে ছিলাম। আপনি যা জানতে চান আমাকে জিজ্ঞেস করুন, আমি সব উত্তর দেব। সাজু শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, এত কথা বলার দরকার নেই। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না কল্পনা বেগম। পরিস্থিতি বুঝে সাবধানে কথা বলাই উচিত। কল্পনা একটু অপ্রস্তুত হয়ে নীরব হয়ে গেল। তার শাশুড়ি মাথা নিচু করে বললেন, কিছু মনে করবেন না, আপনি যা জানতে চান বলুন। সাজু তার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, মহসিন আর তার মা আপনাদের সেই পুরনো আত্মীয়, এটা আপনারা কখন বুঝতে পেরেছিলেন? ঢাকা স্টেশনে নাকি ট্রেনে ওঠার পর? কল্পনার শাশুড়ি ভয়ার্ত চোখে কল্পনার দিকে তাকালেন। কল্পনা কিছু বলার চেষ্টা করছিল। সাজু তার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সব উত্তর কল্পনার ঠোঁট থেকে বেরিয়ে আসার অপেক্ষায়। সাজু জানে এরকম গুরুত্বপূর্ণ উত্তরটাও কল্পনা দিবে, কারণ যদি তার শাশুড়ি দেয় তাহলে গোলমাল হয়ে যাবে। সত্যি হলেও তাই। কল্পনা বলল, আমরা কুষ্টিয়া স্টেশনে নেমে তারপর জানতে পারি ওনারা আমাদের আত্মীয়। তার আগে তো আমরা একসাথে ছিলাম ঠিকই, কিন্তু কেউ কারো পরিচয় জানতাম না। সাজুর বিরক্তির সীমা রইল না। সব ঝামেলা এই মহসিন আর কল্পনার মধ্যে, সেটা এখন জ্বরের মতো পরিষ্কার। কিন্তু জলটা নিজের আয়ত্তে নিতে হবে। এদিকে শাহরিয়ার আর অপেক্ষা করতে চাচ্ছেন না। সাজু কল্পনার দিকে তাকিয়ে বলল, রাত গভীর হচ্ছে। যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে ততটা ভয়ঙ্কর কিন্তু নয়। ভাবতে পারেন আজ এই রাতটাই বুঝি শেষ। কল্পনা বলল, আপনি শুধু শুধু আমাদের কেন সন্দেহ করছেন সেটাই বুঝতে পারছি না। সাজু বলল, রাত পেরিয়ে সকাল হবে। রাতের আধারে যা কিছু দেখা যায় না সেটা দিনের বেলা জ্বলজ্বল করবে। সত্য গোপন করা সহজ নয়।
অন্তত প্রফেশনাল পর্যায়ের হলে কিছুদিন ঘুরাতে পারবেন, কিন্তু লুকাতে পারবেন না। কল্পনা কোনো জবাব দিল না। কল্পনার শাশুড়ির ঠোঁট নেড়ে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। সাজু বলল, আপনার মোবাইলটা একটু দেখতে পারি? কল্পনার দিকে তাকিয়ে প্রশ্ন করে সাজু। কেন? ভ্রু কুচকে জবাব দেয় কল্পনা। আপনার হাতেই রাখুন, আপনার ফোন নাম্বারটা দিন শুধু। কল্পনা তার নাম্বার দিল। সাজু নিজের মোবাইলে নাম্বারটা তুলে নিয়ে মহসিন ও শাহরিয়ার যেখানে সবার সঙ্গে দাঁড়ানো সেখানে এগিয়ে গেল। সাজু গিয়ে শুনছে শাহরিয়ার বলছেন, চিন্তা করবেন না মহসিন ভাই, আপনার 2 ভাইকে আসতে বলেন, আমরা আগামীকাল এসে আবার কথা বলবো। আপনারা থানায় গিয়ে মামলা করবেন, বাকিটা আমরা দেখব। মালেক মুন্সি কাছেই দাঁড়িয়েছিলেন। তিনি সাজুর দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে একটু কথা ছিল। জি অবশ্যই। সামান্য দূরত্বে গিয়ে মালেক মুন্সি বলল, পুলিশের চেয়ে আপনাকেই বেশি কৌতূহলী মনে হচ্ছে, তাই আপনার কাছেই দাবিটা করছি। আপনারা আমার বোনের খুনিদের যেভাবেই হোক খুঁজে বের করুন। আপনার বোন যখন বাড়িতে আসে তখন আপনি ও আপনার স্ত্রী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। সাজুর প্রশ্ন শুনে মালেক মুন্সি খানিকটা লজ্জা পেলেন। তারপর মাথা নিচু করেই বললেন, মনের মধ্যে রাগ ছিল। বাবা তার মৃত্যুর কদিন আগে বারবার ওকে দেখতে চাইতেন, কিন্তু ওর কোনো খবর জানতাম না। একটু থেমে আবার বললেন, বাবার জন্যই ওর প্রতি রাগ ছিল, তাই বলেছিলাম এত বছর পরে কেন এসেছে, সম্পত্তির লোভে নাকি? তারা কথা বলছিল আর সেখানেই এসে দাঁড়ায় মালেক মুন্সির বাড়ির কাজের ছেলে আকবর। আকবর এসে বলে, কাকা, ওনাদের নাস্তার ব্যবস্থা করছি, আপনাদের জন্য সামান্য চা করতে বলছি, চলুন একটু চা পান করবেন। সাজুদের আহ্বান জানান মালেক মুন্সি। এতগুলো পুলিশ ও সাজুর বন্ধুদের জন্য সামান্য ব্যবস্থা। থমথমে পরিবেশ, তবু কিছু থেমে থাকে না। সাজুর পাশেই বসেছে মহসিন। কিছু খাওয়ানো যাবে না, এটাই স্বাভাবিক। সাজু অনুরোধ করে কফি চাইল। বাসায় কফি ছিল, সাজুর জন্য আলাদা করে কফি দেয়া হয়েছে। কফির কাপে চুমুক দিতে দিতে মহসিনকে সাজু বলল, আপনার মোবাইলটা একটু বের করেন, যদি আপনার আপত্তি না থাকে। মহসিন মোবাইল বের করে। সাজু মোবাইলে একটা নাম্বার তুলতে বলে। একটু আগে কল্পনা যে নাম্বার দিয়েছে সেই নাম্বারটাই তুলতে বলে। নাম্বার তুলে ডায়াল করে, কিন্তু নাম্বার সেভ করা নেই। সাজু প্রথমে ভেবেছিল হয়তো নাম্বারটা সেভ করা থাকতে পারে, কিন্তু পরে আবার ভাবে যে পরিকল্পনা করে যেটা করা হয় সেখানে সতর্কতা থাকতেই পারে। এরপর সাজু নিজের হাতেই মোবাইলটা নিল। তারপর মহসিনের মোবাইলের মেসেঞ্জারে গিয়ে সেখান থেকে সার্চ করতে গিয়েই প্রথমে নজরে আসে নামটা। রিসেন্টলি সার্চ করা নামগুলো যেখানে দেখা যায় সেখানে সবার উপরে নামটাই পাওয়া গেল, অথয় কল্পনা। মহসিন বেশ অস্বস্তি নিয়ে তাকিয়ে রইল। সাজু আইডির ভিতরে গিয়ে দেখল সেখানে সব মেসেজ রিমুভ করা হয়েছে। সম্ভবত পুলিশের উপস্থিতি আর সন্দেহের কারণে দ্রুত সব রিমুভ করেছে, মনে মনে ভাবল সাজু। তারপর আইডির ভিতর প্রবেশ করে সেখানে কল্পনার ছবি দেখে পুরোপুরি নিশ্চিত হলো এটা কল্পনারই আইডি। সাজু বিড়বিড় করে বলল, ফেসবুকেও অ্যাড আছে দেখছি, তার মানে আপনারা আগে থেকেই পরিচিত, তাতে কোনো সন্দেহ নেই। মহসিন কিছু না বলে চুপচাপ বসে রইল। সাজু আর কোনো প্রশ্ন না করে কফির কাপে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কি যেন ভাবতে থাকে। সবকিছু শেষ করে রাতের মতো বিদায় নেওয়ার সময় সাজু মহসিনের কানের কাছে মুখটা নিয়ে বলে, সকালে 10টার দিকে আমি দেখা করতে আসব, আমার বিশ্বাস আপনি সব সত্যিটা আমার কাছে বলবেন। সাজুরা সবাই চলে গেল ঠিকই, কিন্তু পরদিন সকালবেলা সাজুর সঙ্গে মহসিনের আর দেখা হলো না। কারণ সকালে এসআই শাহরিয়ারের কাছে খবর আসে রাতের আধারে মহসিন তার মামাবাড়ির সামনে একটা কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাতের আরও কিছু ঘটনা। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও শিয়ালের হালকা ডাক শোনা যায়। সাজু কফির কাপে চুমুক দিতে দিতে মহসিনের দিকে তাকিয়ে আছে। বেচারা চারিদিক থেকে আটকে যাচ্ছে। কল্পনার সঙ্গে সাজানো ষড়যন্ত্রের নকশা অবশ্যই তাকে অসহায় করে দিয়েছে। সাজু তখন মালেক মুন্সির কাজের ছেলে আকবরকে ইশারায় কাছে ডেকে নিলেন। আকবর এসে সামনে দাঁড়ায়। আকবর ভাই, একটা কাগজ আর কলম এনে দেবেন? মৃদু হেসে বললেন সাজু। আকবর ভেতরের ঘর থেকে দ্রুত একটা কলম আর খাতা এনে সাজুর হাতে দিল। সাজু খাতাটা টেবিলের ওপর রেখে মহসিনের দিকে তাকালেন, চোখে মুখে দৃঢ়তা। ঢাকায় আপনাদের বাসার পূর্ণ ঠিকানাটা এখানে লিখুন, সঙ্গে আপনার 5 জন পরিচিত মানুষের নাম আর মোবাইল নাম্বারও চাই। সাজুর কণ্ঠস্বর ছিল দৃঢ় এবং নির্দেশমূলক। তাকে অগ্রাহ্য করার ক্ষমতা মহসিনের নেই। মহসিন কিছুটা কাঁপা কাঁপা চোখে সাজুর দিকে তাকিয়ে রইল। কথাটা তার গলায় যেন আটকে গেল। কিছু বলতে গিয়েও সে বলতে পারল না। সাজু সময় দিচ্ছে। এই সময় আকবর কিছুটা সংকোচ নিয়ে সাজুর দিকে তাকিয়ে বলল, আর কফি খাইবেন স্যার? সাজু তাকিয়ে মৃদু হেসে বললেন, না ধন্যবাদ আকবর ভাই, আপনাকে মেলা মেলা ধন্যবাদ কফির এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য। ধন্যবাদ শুনে আকবর খুশিতে যেন আকাশে উঠল। পুলিশের একজন কাছের মানুষ তাকে ধন্যবাদ দিচ্ছে, এটা তার কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু সাজু ততক্ষণে আবার মহসিনের দিকে ফিরে গেলেন। এসআই শাহরিয়ার চা পর্ব শেষ করে বিদায় নেবার চেষ্টা করছেন। সাজু আবার বলল, আপনার অফিসের ঘনিষ্ঠ 3 জন সহকর্মীর নাম ও মোবাইল নম্বরও দিন,
সঙ্গে দুজন ঘনিষ্ঠ বন্ধুর নাম হলে চলবে। সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি লিখুন। মহসিন অনিচ্ছা সত্ত্বেও খাতাটা হাতে নিল। এক এক করে লিখতে শুরু করল। প্রথমে নিজের বাসার ঠিকানা, তারপর 5 জন পরিচিত মানুষের নাম আর মোবাইল নম্বর। সব লেখা শেষ হতেই সাজু কাগজটা ছিঁড়ে নিজের পকেটে রেখে দিলেন। দৃঢ় চোখে একবার চারপাশটা দেখে নিলেন। আপ্যায়ন পর্ব শেষ। ঘরের পরিবেশে যেন আবার সেই চাপা টানটান উত্তেজনা ফিরে এলো। সব কিছু শেষ করে রাতের মতো বিদায় নেওয়ার সময় সাজু মহসিনের কানের কাছে মুখটা নিয়ে অভয় দিয়ে বলে, আপনি খুব ভয় পাচ্ছেন। আপনার চেহারায় এখন মায়ের মৃত্যুর বেদনার চেয়ে অন্যরকম আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। এখনও সময় আছে মহসিন ভাই, মিথ্যা না পেঁচিয়ে সব সত্যি তুলে ধরুন। একটু থেমে আবার সাজু বলল, সকালে 10টার দিকে আমি আবার আপনার সঙ্গে দেখা করতে আসব। আপনি সারা রাত বসে চিন্তা করুন। আমার বিশ্বাস আপনি সব সত্যিটা আমার কাছে বলবেন। মালেক মুন্সি ও সালেক মুন্সি দুজনেই সাজুদের এগিয়ে দিতে রাস্তা পর্যন্ত এগিয়ে আসেন। মালেক মুন্সি আবারও শাহরিয়ারের দিকে তাকিয়ে বলেন, 40 বছর পর বোনটা এলো। আমরা ওকে পোস্টমর্টেম শেষে কখন পেতে পারি? আমি আমার মা বাবার কাছে পারিবারিক কবরস্থানে ওকে দাফন করতে চাই। ওনার সন্তানেরা যদি রাজি হয় তাহলে করবেন, সমস্যা নেই। আগামীকালই আপনারা লাশ পেয়ে যাবেন। রাতের খাবারের সময় ঘরে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। মহসিনের বড় মামা মালেক মুন্সি মাটির থালায় ভাত মেখে খানিকটা মুখে তোলার পর হঠাৎ তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, পুলিশের সঙ্গে যে ছেলেটা এসেছে তাকে দেখে আমার গোয়েন্দা ধরনের কেউ মনে হচ্ছে। মালেক মুন্সির স্ত্রী থেমে গেলেন। তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। পুলিশ তাকে কোনো প্রশ্ন করেনি বলে আপাতত রেহাই মিলেছে, কিন্তু কাল আবার যদি কিছু জিজ্ঞেস করে? এমনিতেই তিনি ভীতু প্রকৃতির মানুষ। এই সময় মালেক মুন্সি আকবরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোরে দেখলাম খাতা কলম নিয়ে তার হাতে দিতে। মহসিন সেখানে কি লিখল রে? আকবর কিছুটা ইতস্তত করে বলল, আপনার ভাগ্নের ঢাকার বাসার ঠিকানা আর পরিচিত 5 জন মানুষের নাম নম্বর লিখতে বলছিল। মালেক মুন্সির ভ্রু কুঁচকে গেল। কৌতূহলী গলায় জিজ্ঞেস করলেন, কেন? সেগুলো দিয়ে পুলিশ কি করবে? আকবর কাঁধ ঝাঁকিয়ে নির্লিপ্তভাবে উত্তর দিল, যা সত্যি তাই। আমি কি করে জানি কাকা? তবে আমার মনে হয় পুলিশ আপনার ভাগ্নেকে সন্দেহ করছে। শুনেছি ছোট কাকার ছেলের বউয়ের সঙ্গে আপনার ভাগ্নের আগে থেকেই নাকি পরিচয় ছিল। মালেক মুন্সি হতবাক হয়ে তাকিয়ে রইলেন। এ কথা তার একেবারেই জানা ছিল না। যদি আগে জানতেন তবে হয়তো আরও কিছু যোগ করে বিষয়টা পরিষ্কার করতে পারতেন। মালেক মুন্সির বাড়িতে আগে থেকেই এক ধরনের নিস্তব্ধতা। ছেলে মেয়েকেও এখানে থাকে না। বাড়িতে আছেন শুধু তিনি এবং তার অসুস্থ স্ত্রী। বাড়ির বাইরে জমি জমা, মাঠ ও দোকানপাট দেখাশোনা এবং খবরাখবরের জন্য রয়েছে আকবর। আর ভেতরের যাবতীয় কাজ, রান্নাবান্না সব সামলায় হনুফা। মালেক মুন্সি রাজনৈতিক নেতা। কাজের চাপের কারণে পরিবার সামলানোর সময় তার নেই। তার স্ত্রীও প্রায় সব সময় অসুস্থ। এই অবস্থায় কাজের লোক ছাড়া গতি নেই। মালেক মুন্সি আকবরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হনুফা কোথায়? চলে গেছে? আকবর মাথা নেড়ে বলল, না কাকা, যায়নি এখনো। আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি গিয়ে দিয়ে আসব। একা একা যেতে ভয় পাচ্ছে। মালেক মুন্সি সামান্য বিরক্ত হয়ে বললেন, ওরে এখানে ডাক। আকবর হনুফাকে ডেকে আনল। হনুফা এসে মালেক মুন্সির সামনে দাঁড়ালো। মাথা নিচু করে অপেক্ষা করছে। মালেক মুন্সি চারপাশটা একবার দেখে নিলেন। গলা নিচু করে, যেন কেউ শুনতে না পারে এমনভাবে বললেন, মরিয়মকে আমি যে থাপ্পড় মেরেছিলাম সেটা কাউকে বলবি না কিন্তু। হনুফা মাথা নাড়িয়ে আশ্বাস দিল। আকবর সন্দেহ মনে নিয়ে এসব ঘটনা দেখছে। তার চোখে কৌতূহল, তার মনে সন্দেহের তোলা। হয়তো মালেক মুন্সি তার বোন মরিয়মের সঙ্গে কিছু খারাপ ব্যবহার করেছেন। হতে পারে তিনি নিজেই তাকে আঘাত করেছেন। তবে সত্যি কি এমন কিছু ঘটেছে? আকবর মনে মনে বিশ্লেষণ করতে থাকে। জমিজমা আর সম্পত্তির প্রতি লোভ মালেক মুন্সির নেই, এটা জানে সে। তাছাড়া কোনো কারণেই বোনকে খুন করার মতো মানুষ মালেক মুন্সি নয়। কারণ দলগতভাবে সে খুন করে বোনের খুনি হয়ে নিজের জীবন কেন বিপন্ন করবেন? এর চেয়ে বড় সন্দেহের জায়গা হলো তার ছোট ভাই সালেক মুন্সি। কারণ সালেকের সম্পত্তির প্রতি লোভ সবসময়ই বেশি। সালেক সবসময় জুয়া খেলতে খেলতে নিজের সব কিছু বিক্রি করে দিয়েছেন। এখনও সবসময় জুয়ার নেশা তাকে ঘিরে রেখেছে। তুমি তোমার বোনকে থাপ্পড় দিছিলা? অবাক হয়ে প্রশ্ন করে মালেকের স্ত্রী। আরে আস্তে কথা বলো, বিরক্ত হয়ে ধমক দেন মালেক মুন্সি। তারপর বলেন, এমনভাবে বলছো যেন গ্রামশুদ্ধ সবাই জেনে যাবে। সবাই চুপ করে যায়। বাইরে তখন হনুফার স্বামীর কণ্ঠ শোনা যায়। হনুফা গিয়ে দরজা খুলে দিলে নিজের স্বামীকে দেখেন। বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে তিনি নিজেই নিতে আসছেন। তিনি ছিলেন কুষ্টিয়ায়।
মাত্রই বাড়িতে এসে এই বাড়ির ঘটনা শুনে ছুটে এসেছেন। হনুফা তার স্বামীর সাথে বাড়িতে চলে যায়। মালিক মুন্সির স্ত্রী আর চোখে স্বামীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলার সাহস হয় না। রাত গভীর, ঘড়ির কাঁটায় ঠিক 2টা। বাইরে শীতল বাতাস বইছে, যেন শূন্যতার শব্দ নিয়ে পৃথিবী নিঃশ্বাস নিচ্ছে। মহসিন জানালার সামনে দাঁড়িয়ে নিশ্চিম অন্ধকারে চোখ রাখছে। ঝিঝি পোকাদের একঘেয়ে ডাক আর দূরে কোথাও ভেসে আসা কুকুরের কণ্ঠস্বর রাতের নীরবতাকে ভেঙে দিচ্ছে। কিন্তু মহসিনের মনে চলছে এক অশান্ত ঝড়। মায়ের মৃত্যু তাকে যেন পঙ্গু করে দিয়েছে। বিবেকের চক্ষু এখন বারবার তাকে তাড়া করছে। সে জানালার শীতল গ্লাসে হাত রেখে নিজের অচেনো এই নানা বাড়ির ভয়ঙ্কর অন্ধকার দেখছে। নিজের চোখে নিজেকে অপরিচিত মনে হয়। তার মাথায় মায়ের সেই হাসিমাখা মুখটা ভেসে ওঠে, আর সাথে সাথেই হৃদয়ের গভীরে কেমন যেন একটা ধারালো শূন্যতা ফুটে ওঠে। কল্পনায় ভেসে ওঠে সেই মুহূর্তটা, যখন তার মায়ের শেষ নিঃশ্বাস চলছে। নিশ্চয়ই মৃত্যুর আগ মুহূর্তে মা তার নাম ধরে ডাকছিল। তার ভেতরে যেন শিকড় গেড়ে বসেছে এক প্রশ্ন, তাহলে কি মায়ের মৃত্যুর জন্য সেই দায়ী? একের পর এক স্মৃতি যেন তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। মা বলেছিলেন, তুই আমার গর্ব, কিন্তু সেই গর্ব তো এখন তার কাছে বোঝার মতো ভারী মনে হচ্ছে। মহসিনের বুকের ভেতরটা ছটফট করতে থাকে। তার মনে হয় যেন মায়ের মুখটা বারবার তার দিকে ঘুরে তাকাচ্ছে, কিন্তু সেই চোখের গভীর ভালোবাসায়ও এখন কোথাও যেন চাপা অভিযোগ লুকিয়ে আছে। জানালার পাশে দাঁড়িয়ে তার শীতল নিঃশ্বাস কুয়াশার মতো জানালার কাছে ঘনীভূত হয়। সে কাচের ওপাশে আধারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, মা, তুমি কি সত্যিই আমায় ক্ষমা করেছ? ঠিক তখনই দরজায় কড়া নড়ে। রাতের নীরবতা চূর্ণ হয়ে যায় সেই শব্দে। মহসিনের দেহটা এক মুহূর্তে জমে যায়, যেন সেই কড়া নাড়ার শব্দটা তার ভেতরের অপরাধবোধকে সামনে নিয়ে আসতে চায়। সে পেছন ফিরে দরজার দিকে তাকায়। মনে হয় এই অন্ধকার রাতের কোনো এক অদৃশ্য বিচারক তার সামনে এসে দাঁড়িয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে কল্পনা। মহসিন মাথা নিচু করে দরজা ধরে দাঁড়িয়ে আছে। কল্পনা ভেতরে প্রবেশের অনুমতি চেয়ে বলল, একটু ভেতরে আসি? হ্যাঁ, আসো। দরজা ছেড়ে ভেতরে আসে মহসিন। কল্পনাও ভেতরে এসে খাটের পাশে দাঁড়িয়ে থাকে। কেটে যায় বেশ কিছু সময়। গভীর রাতের নিস্তব্ধতায় নিঃশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে। নীরবতা ভেঙে কল্পনা বলল, এমনটা হবে আমি সত্যি ভাবিনি। আমাকে দোষ দেবেন না, হয়তো এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। মহসিন এক দীর্ঘশ্বাস ফেলে বলল, নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। আমি আমার মাকে সবকিছু জানালেই পারতাম। কিসের বিবেকে এমন জঘন্য কাজটা করতে গেলাম? কল্পনা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু ফুফুকে খুন করল কে? আমার মাথায় কিছুই কাজ করছে না। মহসিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে গভীর সন্দেহ, যা পরিষ্কারভাবে কল্পনার চোখ এড়িয়ে যায় না। তার চোখের ভাষা বুঝতে পেরে কল্পনা বলল, আমাকে সন্দেহ করবেন না, আমি তাকে কিছু বলিনি। সত্যি সেরকম কিছু আমার দ্বারা সম্ভব নয়। আমি এতটা সাহসী নই। মহসিন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীরবতা আরও ভারী হয়ে ওঠে। নিঃশ্বাসের শব্দ যেন আরও জোরালো শোনা যায়। তারপর হঠাৎ শরীর টান টান করে সে বলে উঠল, কাল সকালে আমি সাজু ভাইকে সব সত্যিটা বলে দেব। তিনি সকাল 10টার দিকে আসার কথা বলেছেন। আমার যা হবে হবে, কিন্তু আমি আর কিছু লুকাবো না। কল্পনা আতকে ওঠে। মহসিন সত্যি বলতে চাইছে কেন? যদি সত্যিটা বলে দেয় তবে তো বিপদ আরও বাড়বে। এমনিতেই সাজু ভাই নামের অদ্ভুত মানুষটা তাদের সন্দেহ করছে, আর যদি তারা নিজেদের গোপন প্ল্যান ফাঁস করে দেয় তবে তো সন্দেহ আরও গভীর হবে। মহসিন বলে, আমি মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, এটা তো সত্যি, কিন্তু সবাই আমাকে খুনি ভাবুক এটা চাই না। আমি সত্যিটা বললে আর নিজেকে অপরাধী মনে হবে না। তারপর তারা নিশ্চয়ই আমাকে সন্দেহ করা বাদ দিয়ে আসল খুনিদের খুঁজে বের করবে। মহসিনের কথায় একমত হতে পারে না কল্পনা। সে মনে মনে বিরক্ত হয়, কিন্তু নিজের বিরক্তি মুখে প্রকাশ করে না। বলে, যদি সেটাই ভালো মনে করেন তাহলে বলে দিন, কিন্তু আমার মনে হচ্ছে এতে বিপদ বাড়বে। বাড়ুক, সমস্যা নেই। সকালে ভাই ভাবি সবাই আসবেন, তাদের সামনেই সব স্বীকার করব, তারপর যা হবে হবে। মহসিন দরজার দিকে পা বাড়ায়। কল্পনা পিছন থেকে বলে, কোথায় যাচ্ছেন? বাইরে যাব, বাড়িতে দমবন্ধ লাগছে। এই বাড়ির চিলেকোঠার ঘরে মা খুন হয়েছেন। কেন জানি খুব দমবন্ধ লাগছে আমার। আমি বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটব। মহসিন বেরিয়ে যায়। একা রুমের মধ্যে দাঁড়িয়ে থাকে কল্পনা। বিড়বিড় করে বলে, না, এটা সম্ভব নয়। এমন কিছু জানাজানি হয়ে গেলে গ্রামের মানুষ সবার আগে ছিছি করবে, কেউ বিচার করবে না। সত্যি মিথ্যা যাচাই বাছাই না করেই মানুষের অপবাদ শুরু হয়ে যাবে। রুম থেকে বের হতে হতে সে বলে, যেভাবেই হোক ওকে নিষেধ করতে হবে। ভাবতে ভাবতে কল্পনা দোতলা থেকে নিচে নেমে যায়। আর তখনই আড়াল থেকে বেরিয়ে আসে সালেক মুন্সির স্ত্রী। সালেক মুন্সি ঘুমাচ্ছিলেন। বউয়ের ডাকে ধরফড় করে উঠে বসলেন। বোনের শোকে কান্নাকাটি করে সবে মাত্র চোখ বন্ধ হয়েছিল। কি হয়েছে? চোখ লাল টকটকে অবস্থায় জিজ্ঞেস করে সালেক মুন্সি। আমার মনে হয় কল্পনা আর তোমার ভাগ্নের মধ্যে কিছু একটা সমস্যা চলছে। ওরা দুজনেই এইমাত্র রুমের মধ্যে কথা বলছিল, তারপর আবার বাইরে চলে গেল। কি বলো তুমি? বাইরে কেন যাবে? আমি কি জানি, তুমি একটু যাও তো। বাড়িতে একটা খুন হয়েছে,
আমার তো গা ছমছম করে। দেখো ওরা কোথায় গিয়ে কি করছে। অনিচ্ছা সত্ত্বেও সালেক মুন্সি বিছানা থেকে নামেন, তারপর একটা টি শার্ট টেনে গায়ে জড়িয়ে নেন। জুতা পায়ে দিয়ে দরজা খুলে বাইরে হয়ে সিঁড়ির কাছে আসতেই দেখেন কল্পনা নিচ থেকে উঠে আসছে। কল্পনা শ্বশুরকে দেখে থমকে যায়। কোথায় গেছিলে বৌমা? নিচে। মহসিন কোথায়? জানি না বাবা, তাকে খুঁজতেই গেছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না। একা ভয় লাগছে, তাই চলে আসছি। আর কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেল কল্পনা। মালিক মুন্সির স্ত্রী আর চোখে স্বামীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলার সাহস হয় না। সকালবেলা সবার আগে মহসিনের ঝুলন্ত লাশ দেখতে পায় হনুফা। মালিক মুন্সির ঘরের কাজের মেয়ে হনুফা ভোরবেলায় কাজ করতে আসে। সকালের নাস্তা বানানো লাগে। বাড়ির দক্ষিণ দিকের বাগান থেকে শর্টকাটে প্রবেশ করা যায় বলে বাগানের ভেতর থেকে আসার সময় সে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলন্ত মহসিনের দেহটা দেখে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকে। বাড়ি ভর্তি আবারও মানুষজনের কিচকিচ। আবার সাজু ভাই ও তার বন্ধুরা সবাই এবং এসআই শাহরিয়ার তার টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত। চারিদিকে তন্ন তন্ন করে সবকিছু খোঁজা হয়। বাড়ির কেউ কিছু জানে না। সকালের আগ পর্যন্ত যা যা হয়েছে সবাই সেটাই বলে। শুধু এড়িয়ে যায় কল্পনা, এড়িয়ে যায় সালেক মুন্সি ও তার স্ত্রী দুজনেই। সাজু চারিদিকে হাঁটছিল। কাঁঠাল গাছের একটু দূরে এসে গিয়ে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর নিচু হয়ে সবকিছু লক্ষ্য করেন। সাজুর ঠোঁটের কোনায় রহস্য সমাধানের অদ্ভুত হাসি দেখতে পাওয়া যায়। সাজুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভিড়ের ভেতর থেকে দ্রুত সাজুর কাছে এগিয়ে আসে কল্পনা। কাছাকাছি এসেই কল্পনা বলে, আপনার সঙ্গে একটু জরুরি কথা বলতে চাই। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন সাজু ভাই, প্লিজ সাইডে চলুন। সাজু কিছু না বলে তাকিয়ে থাকে। সেখানেই এগিয়ে আসে এসআই শাহরিয়ার। সাজুর দিকে তাকিয়ে বলে, কিছু পেলে নাকি? সাজু কল্পনার চোখে চোখ রেখে বলল, কিছু নয়, সবকিছুই পেয়েছি। তারপর সেভাবেই কল্পনার দিকে তাকিয়ে সাজু পরবর্তী কথাটা কল্পনাকে উদ্দেশ্য করে বলে, আপনি ঘাবড়াচ্ছেন কেন? মহসিনকে মারার পর তার এত বড় দেহটা আপনি মেয়ে মানুষ হয়ে একা তো আর গাছে ঝুলাতে পারবেন না। নিশ্চয়ই এখানে পুরুষ মানুষের দরকার হয়েছে। আপনার শ্বশুর কোথায়? চলুন আপনার শ্বশুরের সঙ্গে কথা বলা যাক। সাজু তাকিয়ে আছে। কল্পনা নিজেকে প্রস্তুত করে আস্তে আস্তে কথা বলতে শুরু করে। বিভিন্ন প্রশ্ন আর নিজ থেকে আগ্রহে সবটা সাজিয়ে লিখলে যা হয় সেটা একসঙ্গে তুলে দিলাম। কল্পনা বলল, 2.5 মাস আগে মহসিন ভাইয়ের সঙ্গে আমি ও আমার শ্বশুর শাশুড়ির প্রথম পরিচয় হয়। তিনি নিজেই এসেছিলেন আমাদের বাড়িতে। যদিও পরিচয় হবার পরে জানতে পারি যে তিনি তার মায়ের কাছ থেকে ঠিকানা নিয়েই নিজের নানা বাড়িতে এসেছেন। এখানে আসার কারণ হচ্ছে তার মায়ের নামে কোনো সম্পত্তি আছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর করা। কারণ ওনার স্বপ্ন ছিল উনি আমেরিকায় যাবেন, কিন্তু সেখানে যেতে হলে প্রচুর টাকা পয়সার দরকার। নিজের ভাইয়েরা যে জন্মতো প্রতিষ্ঠিত হলেও এত টাকা তাকে কেউ দিবে না, কিন্তু মহসিন ভাই তো যেভাবেই হোক আমেরিকায় যাবেন, কারণ ওনার ভালোবাসার মানুষ সেখানে। মহসিন ভাইয়ের কোনো এক বন্ধু তাকে হঠাৎ বুদ্ধি দেয় নিজের নানা বাড়িতে মায়ের নামে কোনো সম্পত্তি আছে কিনা। মহসিন ভাই তো জানেন না, তাই তিনি কৌশলে তার মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে আমার বাড়িতে আসেন। 2.5 মাস আগে মহসিন ভাই যখন আসেন সেদিন বড় কাকারা কেউ বাড়িতে ছিলেন না, সুতরাং তারা এসবের কিছুই জানেন না। নিজের মায়ের নামে এত জমি জমার কথা শুনে মহসিন ভাই স্বপ্ন দেখতে শুরু করে। তারপর তার নিজের পরিকল্পনার কথা প্রকাশ করেন। শুনতে খারাপ লাগলেও আমার শ্বশুর জমি জমা এসবের প্রতি বেশ লোভী মানুষ। তাছাড়া ওনার জুয়ার নেশার কারণে নিজের জমি জমা সবকিছু তিনি বিক্রি করেছেন। সুতরাং মহসিন যখন নিজের টাকার কথা প্রকাশ করে তখন আমার শ্বশুর তাকে শর্ত দিয়ে বলে তাকেও কিছু জমির ব্যবস্থা করে দিতে হবে। মহসিন ভাই রাজি হন। মহসিন ভাইয়ের সঙ্গে তখনই আমার ফেসবুকে অ্যাড হওয়া এবং মোবাইল নাম্বার আদান প্রদান করা হয়। এরপর তিনি চলে গেলেন। যেহেতু সব সম্পত্তি তার মায়ের নামে, সুতরাং তাকেই তো দরকার আগে। জমি বিক্রি করে টাকা নিতে হলে জমি রেজিস্ট্রির সময় তো তার মাকে দরকার হবে, তাই নিজের মাকে রাজি করানোর জন্য তিনি সময় নিলেন। কিন্তু এখান থেকে যাবার পরপরই তার মা অসুস্থ হয়ে যায়। দীর্ঘদিন হাসপাতালেও চিকিৎসা নেন, তাই সহজেই নিজের মনের কথা মায়ের কাছে প্রকাশ করতে পারছিলেন না। যেহেতু মায়ের নামে জমি, তাই সেই জমিতে তাদের সব ভাই বোনের অংশ আছে স্বাভাবিক, কিন্তু জমি জমা বিক্রি করে আনুমানিক যে টাকা পাওয়া যাবে তার পুরোটাই মহসিন ভাইয়ের দরকার হবে। সুতরাং নিজের ভাই বোনদের কাছে তিনি সবকিছু গোপন করার প্ল্যান করেন। সপ্তাহখানিক আগে আমি আর আমার শাশুড়িমা ঢাকায় বেড়াতে গেলাম। আমার শাশুড়ির ভাইয়ের বাসায় ছিলাম। মহসিন ভাইকে যখন জানালাম তখন তিনি আমার সঙ্গে দেখা করেন। পরপর 2 দিন আমাদের দেখা হয়, আর তার একদিন পরই মহসিন ভাই বলেন তার মা নিজেই নাকি গ্রামে যেতে চাচ্ছেন। এমন খবর শুনে তিনি আনন্দে বিমোহিত হয়ে যান। তিনি আমাকে বলেন আপাতত মাকে কিছু জানাবেন না, যেহেতু মা নিজেই যেতে চাচ্ছেন তাই সেখানে গিয়েই সবকিছু বলার নতুন করে পরিকল্পনা সাজায় মহসিন ভাই। এরপর 4টা ট্রেনের টিকিট কাছাকাছি করা হয়। আমি, আমার শাশুড়ি আর মহসিন ভাই সবকিছু জানলেও তার মা কিছু জানতেন না। সেজন্যই পরিকল্পনা করে অচেনা সেজে স্টেশনে আমরা ছবি তুলে প্রথমে পরিচিত হবার নাটক করি, তারপর সিটের সামনে গিয়ে সবকিছু কাকতালীয় সেরকম অভিনয় করে বসি।
কিন্তু পাছে আবার তার মা সন্দেহ করে, সেজন্য তেমন কথাবার্তা বলি না। আমাদের সবকিছুই প্ল্যান করে করা হচ্ছিল। ট্রেনে মুখোমুখি বসার পরও আমরা দুজন মেসেঞ্জারে কথা বলছিলাম। স্টেশনে নেমে সেখানে দাঁড়িয়ে ঠাকুরবাড়িতে যাবার উপায় জিজ্ঞেস করার মাধ্যমে প্রথম নিজেদের আসল পরিচয় প্রকাশ হবে, এটাও তখন মহসিন ভাইই বলেছিলেন মেসেঞ্জারে। তারপর সেটাই করা হয়। আমরা স্টেশনে নেমে তারপর নিজেরা পরিচিত হচ্ছি সেরকম ভাব করে পুরনো আত্মীয়তার সূত্রটা বের করি, আর তখন একসঙ্গে বাড়িতে আসি। মহসিন ভাই বলেছিলেন যেহেতু তার মা নিজ হতে এসেছেন, তাই সবকিছু নতুন করে প্ল্যান করা হবে। সুতরাং আমরা চুপচাপ ছিলাম। বাড়ি এসে আমার শ্বশুরের বড় ভাই মানে বড় কাকা রাগারাগি করেন। ফুপু তখন চলে যেতে চান, কিন্তু আমি, আমার শ্বশুর শাশুড়ি সবাই তাদের রাখার জন্য জোরাজুরি করি, কারণ আমরা তো জানি আসল কাজ তখনও বাকি। মহসিন ভাই ঢাকা থেকে আসার সময়ই তার ভাইদের কাছে মিথ্যা বলে আসেন, কারণ তারা যদি জানেন তাহলে কোনো সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া শেষ করে আমরা পারিবারিক কবরস্থানে গেলাম। সেখানে গিয়ে কথাবার্তা বলতে বলতে প্রথম মহসিন ভাই তার মনের কথা জানান। প্রথমে জমি জমার কথা শুনে তারপর সেগুলো বিক্রি করে নিজের প্রয়োজনের কথা তুলে ধরেন, কিন্তু তার প্রস্তাবে রাজি হননি তার মা। তিনি খুব রাগারাগি করেন, কারণ জমি জমার প্রতি তার আকর্ষণ নাই। তাছাড়া নিজের সব সন্তানের প্রতি তিনি সমানভাবে সবকিছু করবেন। মহসিন ভাই বলেছিলেন যে তার ভাই দুজনেই তো ভালো আছে, তিনি আমেরিকায় গিয়ে টাকা ইনকাম করে আস্তে আস্তে ভাইদের ও বোনের সব ভাগের টাকা ফিরিয়ে দিবে, কিন্তু যেভাবেই হোক এখন অন্তত তাকে সবগুলো টাকা যেন দেওয়া হয়। মরিয়ম ফুপু রাজি হচ্ছিল না। তারপর মহসিন ভাই ও আমার শ্বশুর বাজারে চলে গেলেন। সন্ধ্যা হবার কিছুক্ষণ আগে আমার শাশুড়ির সঙ্গে মরিয়ম ফুপু রাগারাগি করেন। তিনি সবকিছু জানতে পেরে খুব বিরক্ত হয়ে যান। তার ধারণা আমার স্বামী যখন তার কাছে বাজারের পাশের জমিটার জন্য গিয়ে পায়নি, তখন থেকেই মনে হয় আমরা এসব প্ল্যান করেছি। এসব নিয়ে তিনি আমার শাশুড়ির সঙ্গে একটু রাগারাগি করেন। সেখানেই আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী বা দায়ী নয় এসব প্রসঙ্গ আসে, এবং সেটাই বড় কাকার বাসার কাজের মহিলা হনুফা কাকি শুনতে পায়। আমি হনুফা কাকিকে দেখে ফুপুকে নিয়ে ছাদে চলে যাই। সেখানে গিয়ে তাকে শান্ত হতে বলি। তিনি আমার কথা একটু নরম হন। ঢাকায় নিজের বড় ছেলেদের সাথে কথা বলতে চান। আমি মাগরিবের পরে কথা বলার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলাম। তারপর রান্নার জন্য আমি নিচে নেমে আসি। ফুপু বলেন তিনি নাকি আরও কিছুক্ষণ থাকবেন, কারণ ছাদে থাকতে তার ভালো লাগছিল। আমিও আর জোরাজোরি না করে তাকে রেখেই নিচে নেমে আসি। নিচে এসে রান্না করতে করতে মহসিন ভাইকে কল দিয়ে বলি যে তার মা তার ভাইদের সঙ্গে কথা বলতে চায়। তিনি আমাকে বলেন যে তিনি আসার আগ পর্যন্ত আমি যেন কথা না বলাই। মাগরিবের আজান হলে আমি অজু করে নামাজ পড়ি। ভেবেছিলাম ফুপু নিশ্চয়ই এসেছে, কিন্তু নামাজের পরে আমার শাশুড়ি এসে জানান যে ফুপু ঘরে নাই। আমরা চারিদিকে খুঁজে তারপর আমি ছাদে গিয়ে কোথাও তাকে দেখতে পেলাম না। নিচে এসে শাশুড়ির কাছে বলি, আবারও দুজন মিলে ছাদে গিয়ে ভালো করে খুঁজি। তারপর কি মনে করে যেন চিলেকোঠার ঘরে হঠাৎ উকি দিয়ে আমরা ফুপুর মরদেহ দেখতে পেলাম। তারপর কল দিয়ে আমার শ্বশুরকে জানাই। তারা দুজন ছুটে আসেন, সবকিছুই দেখেন। এত কিছুর মধ্যেও মহসিন ভাইয়ের ব্রেইন ভালো কাজ করে। তিনি আমাকে বলেন আমাদের পূর্ব পরিচয় এবং জমি জমার পরিকল্পনা কেউ যেন জানতে না পারে, কারণ সেরকম কিছু জানলে সবাই আমাদের সন্দেহের করবে। সুতরাং আমি ও আমার শ্বশুর শাশুড়ি সাবধান হয়ে গেলাম। তারপর থেকে তো আপনারা সবকিছু জানেন। আপনারা আসেন, জিজ্ঞাসাবাদ করেন, যা যা জিজ্ঞেস করেন সবকিছুই বলেছি। হ্যাঁ, এটা সত্যি যে আমরা কথা লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করেন আমরা কেউ খুনের সঙ্গে জড়িত নয়। নিজেরা ভয় পেয়ে এসব গোপন করেছি। কল্পনার এসব বক্তব্য শেষ হতেই সাজু চুপচাপ অন্যদিকে তাকিয়ে থাকে। তার দৃষ্টি তখন বাড়ির উঠোনে মহসিনের লাশের দিকে। কল্পনা বলল, মহসিন ভাই এগুলো সবকিছুই আজকে আপনার সঙ্গে স্বীকার করতে চেয়েছিলেন। কাল গভীর রাতে তার সাথে আমার কথা হয়। তিনি নিজেকে অপরাধী ভাবেন, মায়ের মৃত্যুর জন্য দায়ী ভাবেন নিজেকে। অবশ্য মাঝখানে তিনি আমাকেও সন্দেহ করেন রাতে। তার হয়তো ধারণা হয় যে আমি সন্ধ্যাবেলা ছাদে গিয়ে নিজের সেই মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, কিন্তু বিশ্বাস করেন সেরকম কিছু ঘটেনি। আমি ততটা সাহসী নয়। তাছাড়া আমার স্বামীকে আল্লাহ নিয়ে গেছেন। যতই যা করি তাকে তো আর ফেরত পাবো না। এরপর মহসিন ভাই রাতে বাসা থেকে বের হয়ে যান। তার দম বন্ধ লাগছিল। তিনি বারবার বলেন সকালে তিনি আপনার কাছে সবকিছু বলবে। এটা বলে তিনি বাসা থেকে বের হয়ে যান। আমি পিছনে পিছনে নেমেছিলাম, কিন্তু পাইনি তাকে। কাছাকাছি অনেকেই দাঁড়িয়ে আছে। এসআই শাহরিয়ার বলল, তাহলে মহসিনকে সকালের আগে আপনারা আর দেখেন নাই? না, জবাব দেয় কল্পনা। শাহরিয়ার বলল, মহসিন কেন সুইসাইড করল বুঝতে পারছি না। সে যদি তার মায়ের মৃত্যুর জন্য দায়ী না হয়, তাহলে তো নিজেকে নিজে শেষ করবে না। মায়ের হত্যাকারী হলে না হয় অপরাধবোধ অনুভব করে বা ডিপ্রেশনে কাজটা করতে পারত। তার প্রশ্নের জবাবে সবাই তাকিয়ে রইল। মালেক মুন্সি ও শালেক মুন্সি তারাও দাঁড়িয়ে আছে। সাজু বলল, মহসিন আত্মহত্যা করেনি ভাইয়া। মহসিনের বিষয়ে এরকম কথা শুনে সবাই সাজুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলছো সাজু, এটা কি তাহলে মার্ডার? হ্যাঁ ভাই, কিন্তু কিভাবে? সাজু তার পকেট থেকে একটা ব্রেসলেট বের করে
সেটা চোখের সামনে তুলে ধরেন। কিছুক্ষণ আগে কাঁঠাল গাছের একটু সামনের স্থানেই এটা সাজু ভাই পেয়েছে, যেখানের পরিবেশ দেখে আরও বোঝা যাচ্ছিল যে নিশ্চয়ই সেখানে কোনো ধস্তাধস্তি হয়েছে, আর তার সাইডেই পড়েছিল এই ব্রেসলেট। সাজু চোখের ইশারায় মালেক মুন্সির কাজের ছেলে আকবরকে ডেকে আনেন। আকবর কাছে এসে দাঁড়ায়। সাজু তাকে বলে, গতকাল রাতে কফি দেওয়ার সময় এই সুন্দর ব্রেসলেটটা আপনার হাতে ছিল, দেখুন তো এটা চিনতে পারেন কিনা। আকবর কাচুমাচু ভঙ্গিতে এদিক সেদিক তাকায়, কিন্তু তার দৃষ্টি বারবার মালেক মুন্সির দিকে, যেন সে নিজেকে রক্ষা করার জন্য মনিবের সাহায্য চাইছে। হলেও তাই। মালেক মুন্সি বলেন, সকালে পড়েছে মনে হয়, কি যেন কাজে আসছিল তখন পড়েছে। সাজু সামান্য হাসে। আকবর নিজেই কথার সঙ্গে সহমত প্রকাশ করে ঠিকই, কিন্তু কথার ধরনে সবাই বুঝতে পারে কথা মিথ্যা। শাহরিয়ার বলল, তাহলে তো সকালে মহসিনের লাশ ওনার দেখার কথা। মালেক মুন্সি চুপ করে রইলেন। সাজু বলল, আকবর ভাই, পানি যত ঘোলা করতে চাইবেন ততই ঘোলা হবে, কিন্তু একসময় আপনাকে ক্লান্ত হতেই হবে, আর তখন আবার পানি সেই আগের মতো পরিষ্কার হয়ে যাবে। একটা খুনের দায় থেকে নিজেকে বাঁচাতে গিয়ে আপনি আবার আরেকটা খুন করেছেন। মালেক মুন্সি বলেন, কি যা বলেন, ও কেন খুন করবে? সাজু বলে, সেটা তাকেই জিজ্ঞেস করেন। আকবর ভাই, আপনি কিন্তু পুরোপুরি ধরা পড়েছেন তাতে সন্দেহ নেই, কারণ মহসিনের শরীরে অবশ্যই আপনার হাতের ছাপ পাওয়া যাবে, কারণ লাশ পোস্টমর্টেম করা হবে। এখনই যদি সবকিছু সবার সামনে স্বীকার করেন তবে শাস্তি কিছু কম হতে পারে। আকবর সহজ সরল মানুষ। সে দৌড়ে এসআই শাহরিয়ারের পা চেপে ধরে বলে, স্যার, আমারে মাফ করে দেন, আমি আমার ইচ্ছায় কিছু করিনি, আমার দোষ নাই। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে যায়। আকবর এত সহজে স্বীকার করবে সাজুও কল্পনা করতে পারে নাই। গ্রামের সহজ সরল মানুষ হলে করতে পারে স্বাভাবিক, কিন্তু সে বলছে নিজে কিছু করে নাই। তাহলে কার কারণে করেছে? সাজু তাকে দাঁড়াতে বলে। তাহলে কেন করেছেন? কার হুকুমে? কাকার হুকুমে? হাতের ইশারায় মালেক মুন্সিকে দেখায় আকবর। আবারও সবাই নড়ে চড়ে দাঁড়ায়। মালেক রাগে গজগজ করে, কি ফালতু বকবক করিস? আকবর বলে, স্যার, ওনার বোনকেও উনিই খুন করছে। হনুফা সাক্ষী, আপনারা হনুফার কাছে জিজ্ঞেস করেন। হনুফাকে কেন জিজ্ঞেস করবে? চিৎকার করতে শুরু করে মালেক মুন্সি। তাকে হাত দিয়ে চেপে থামিয়ে দেয় এসআই শাহরিয়ার। হনুফাকে সামনে আনা হয়। সে থরথর করে কাঁপতে শুরু করে। সাজু তাকে নির্ভয়ে সবকিছু বলতে বলে। হনুফা যা জানায় তা সাজিয়ে লিখে দিলে যেমন দাঁড়ায় সেটা নিম্নরূপ। বছরখানিক ধরে মালেক মুন্সির স্ত্রী অসুস্থ, তাই নিজের যৌন চাহিদা মেটানোর জন্য তিনি বারবার হনুফাকে ব্যবহার করেন। হনুফা কাজ করে, গরিব মানুষ, টাকা পয়সার লোভে এবং ঝামেলা এড়াতে সবসময় নিজের সতীত্ব বিলিয়ে দিয়েছে। গতকাল সন্ধ্যাবেলা কাপড় তোলার সময় সে যখন মরিয়ম, কল্পনা ও তার শাশুড়ির কথাবার্তা শুনছিল, তখন মালেক মুন্সি তাকে ডাকে। হনুফা কাছে যেতেই তিনি শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। বেশিরভাগ সময় তারা চিলেকোঠার ঘরে শারীরিক সম্পর্কে মিলিত হতো, তাই সেই কারণেই সন্ধ্যায় ছাদে গিয়ে নিজেরা যৌন চাহিদা মেটানোর জন্য চিলেকোঠার ঘরে যায়। ছাদ তারা নিজেরা বন্ধ করে দেয়, যেন কেউ তখন ছাদে যেতে না পারে। কিন্তু আগে থেকেই যে চিলেকোঠার পিছনের দিকে মালেক মুন্সির বোন মরিয়ম আছে, সেটা দুজনের কেউ জানতেন না। তাদের কাজের মধ্যে হনুফা হালকা শব্দ করে। দুজনেই তো জানতো কেউ ছাদে নেই, তাই তেমন কথা বলতে সমস্যা হবে না। শারীরিক সম্পর্কের সময় যেসব কথাবার্তা হয় সেরকমই কথা হচ্ছিল। মাঝখানে নিজের কিছু চাহিদার কথাও প্রকাশ করে হনুফা। বাইরে মাগরিবের আজান হয়। তাদের কাজ শেষ হতেই মালেক মুন্সি তাড়াতাড়ি দরজা খোলে। হনুফা তখনও শাড়ি ব্লাউজ ভালো করে পরতে পারে নাই। দরজা খুলেই সামনে দেখা যায় মালেক মুন্সির বোন মরিয়ম দাঁড়িয়ে আছে। তিনি ভিতরে হনুফাকে দেখতে পান, বুঝতে পারেন ভিতরে কি চলছিল। নিজের ভাইকে তখন চরিত্রহীন বলে বারবার বকাবকি করে মরিয়ম। মালেক মুন্সি নিজের সম্মানের কথা চিন্তা করে আর তৎক্ষণাৎ বিবেচনাবোধ হারিয়ে নিজের বোনকে নিজেই সেখানে খুন করেন। তারপর দুজনেই নিচে নেমে আসে এবং এমনভাবে থাকে যেন কিছু জানেন না তারা। হনুফার মুখে সবকিছু শুনে সাজু আর কিছু বলে না। এসআই শাহরিয়ার মালেক মুন্সির দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এরকম জঘন্য কাজ করে আবার সেই কারণে দুটো খুন করে দিলেন। মালেক মুন্সি রাজনৈতিক মানুষ, কিন্তু অপরাধ তো সবার জন্য সমান। হনুফা সবকিছু স্বীকার করার পরে আর নিজেকে নির্দোষ দাবি করার হাস্যকর কথা বললেন না, সবকিছু স্বীকার করেন। এমনকি রাতে তিনি মহসিনকে নিচে নামতে দেখে আকবরকে সঙ্গে নিয়ে তাকেও খুন করার প্ল্যান করেন।
কারণ মালেক মুন্সি দেখেছেন যে পুলিশ বারবার তার ভাগ্নে মহসিনকে সন্দেহ করছে। সুতরাং যদি মহসিনকে সুইসাইড করার মতো সাজানো যায়, তাহলে সবাই ভাববে যে নিজের মাকে খুনের প্ল্যান পরিকল্পনার জন্য মহসিন মরেছে। আর আকবর ও হনুফা তার বাসার দীর্ঘদিনের কাজের মানুষ, তারা কাউকে বলবে না, এটাই ছিল তার বিশ্বাস। এসআই শাহরিয়ারের দিকে তাকিয়ে সাজু বলে, বাকিটা আপনার হাতে ভাই, আমি এখনো নাস্তা করিনি, আপনি কাজ করেন, আমরা চলে যাচ্ছি। বিদায় নিয়ে সাজু ভাই ও তার বন্ধুরা বাসা থেকে বের হয়ে যায়। একদম রাস্তায় ওঠার আগে আগে পিছন থেকে কল্পনার ডাক আসে। কল্পনার দিকে তাকিয়ে সাজু বলে, কিছু বলবেন? না, ধন্যবাদ দিতে আসছি। এভাবে যদি সব না বের হতো তাহলে আমাদের আরও ঝামেলা পোহাতে হতো। সাজু মুচকি হেসে বলে, আপনাদের লুকানো কথাগুলো বলার জন্য আপনাকেও মেলা মেলা ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। সমাপ্ত। সরি আম্মাজান, গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। নতুন নতুন গল্প পড়তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।